আজকের গল্প লেখক দেবাশিস মজুমদারের লেখা। পরিকল্পিত। মেঝেতে পড়ে থাকা মৃতদেহকে ভালো করে নিরীক্ষণ করলেন অফিসার মাধব গড়াই। ফরেনসিক দল তাদের কাজ শুরু করেছে। মাধববাবু উবু হয়ে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কখন মৃতদেহ দেখলেন আপনারা? পাশেই দাঁড়িয়েছিলেন প্রলয় ব্যানার্জি। তিনি বললেন, সকালে বাড়ির কাজের লোক রাঘব চা দিতে এসেছিল। প্রবাল দরজা ভেজিয়ে রাতে ঘুমাত। রাঘব তাই দরজা ঠেলে ভেতরে এসে এই দৃশ্য দেখে সে তাড়াতাড়ি আমাদের খবর দেয়। আমরা এসে দেখি সব শেষ। তখনই মাথার পেছনের গভীর ক্ষত আর পিঠের উপরের দিকের ক্ষতটা চোখে পড়ে। মনে হয় মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয়। তাই আপনাদের খবর দিই। মাধব গড়াই জিজ্ঞেস করলেন, এই আমরা মানে কে কে? প্রলয় ব্যানার্জি বললেন, আমি, আমার ছেলে প্রতীক আর প্রবালের ছেলে প্রবীর। এছাড়া বাড়িতে রাতে শুধু রাঘবই থাকে। আমার স্ত্রী গত হয়েছেন বছর 5 আগে ক্যান্সারে। আর প্রবালের স্ত্রী মানে? বলুন বলুন। থামলেন কেন? বলুন, জানতে চাইলেন মাধব গড়াই। একটু ইতস্তত করে প্রলয় ব্যানার্জি বললেন, প্রবালের স্ত্রী বেশ কিছু বছর আগেই গৃহত্যাগ করে তার অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল। সে ব্যক্তি আমাদের কোম্পানিতেই অ্যাকাউন্টস ম্যানেজার ছিল। তার সাথেই রাজিতা মানে প্রবালের স্ত্রী চলে যায়, আর ফিরে আসেনি। আমরা থানা পুলিশ করেছিলাম, কিন্তু দুজনের কাউকেই আর পাওয়া যায়নি। সেটাও প্রায় বছর 15 আগের ঘটনা। রাজিতা নিজের ছেলে প্রবীরকেও ফেলে রেখে চলে যায়। সেই থেকে মৃত্যু পর্যন্ত আমার স্ত্রী মায়াই প্রতীকের সাথে প্রবীরকেও মানুষ করেছে। মাধব গড়াই বেশ কিছু সময় চেয়ে রইলেন প্রলয় ব্যানার্জির দিকে। তারপর বললেন, আপনি আর প্রবালবাবু দুজনে যমজ ভাই তাহলে? আপনাদের চেহারাও তো দেখছি হুবহু এক। প্রলয়বাবু সলজ্জভাবে বললেন, একেবারে আইডেন্টিক্যাল টুইন। দুজনের চেহারায় কোনো পার্থক্য নেই। আমাদের বাবা মাও অনেক সময় আমাদের মধ্যে গুলিয়ে ফেলতেন। পৃথিবীতে দুজনে তো এসেছিলাম একই সাথে, একই দিনে, একই চেহারা নিয়ে। কিন্তু প্রবাল এভাবে যে আমাকে ফেলে চলে যাবে। চোখের পাতা ভিজে আসছিল প্রলয়বাবুর। তিনি কোনো মতে চোখের জল মুছে নিজেকে সামলে নিলেন। ঠিক তখনই ফরেনসিক অফিসার প্রহ্লাদ দত্ত এসে বললেন, একটা অদ্ভুত জিনিস রয়েছে ভিকটিমের হাতের কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া সম্ভব নয়। দুটি হাতের তালু এবং আঙুলগুলো সম্পূর্ণ পোড়া। দেখে মনে হচ্ছে মাসখানেকের মধ্যেই কোনো দুর্ঘটনায় ভিকটিমের দুটি হাতের তালুই পুড়ে গিয়েছিল। কথাটা শুনে বেশ অবাক হয়ে মাধব গড়াই তাকালেন প্রলয়বাবুর দিকে। প্রলয় ব্যানার্জি বললেন, আসলে দিন 20 আগে আমাদের কারখানায় আগুন লেগে যায়। আমাদের অনেক অসমাপ্ত অর্ডারের মাল ওখানে ছিল। আমি আর প্রবাল দুজনেই ছুটে যাই। আমরা দমকলকেও খবরও দিয়েছিলাম, কিন্তু তারা এসে পৌঁছানোর আগেই আমরা কিছু মাল বের করে আনার চেষ্টা করি কয়েকজন শ্রমিকের সঙ্গে। কারণ অনেক টাকার ব্যাপার ছিল। আমরা কিছু মাল বের করে আনতেও পেরেছিলাম, কিন্তু আমাদের দুজনেরই হাত কিছুটা জ্বলে যায়। আমরা পুলিশেও জানিয়েছি, দমকল রিপোর্টও আছে। অসাবধানতা বশত শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছিল। এই দেখুন, আমার 2 হাতও একইভাবে জ্বলে গিয়েছে। আমাদের একজন লেবারেরও একই অবস্থা হয়েছে। প্রলয়বাবু নিজের 2টি হাতের তালু তুলে দেখালেন। মাধব গড়াই বলে প্রহ্লাদ দত্তকে বললেন, আপনি বাকি কাজগুলো করুন, আমি এদিকে কথাবার্তা চালিয়ে যাই, তারপর আপনার সাথে কথা বলছি। প্রহ্লাদ দত্ত ওকে বলে আবার নিজের কাজে ফিরে গেলেন। মাধব গড়াই বললেন, প্রলয়বাবু, আপনার ছেলে, ভাইপো আর সেই কাজের লোক রাঘবের সঙ্গে একটু কথা বলা দরকার। প্রলয় ব্যানার্জি একটা গলা খাঁকারি দিয়ে বললেন, আসলে ব্যবসাটা আমার ঠাকুরদার। তারপর বাবা ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটান। আসলে আমাদের 2 ভাইয়ের চেহারা এক হলেও চিন্তাভাবনায় কিছু পার্থক্য ছিল। প্রবাল সবসময়ই সৎ পথে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর বারেবারেই হোঁচট খেয়েছে। যা হয় আর কি, আমার পন্থাটা একটু অন্য ছিল। ব্যবসার স্বার্থে ঘুষ টুস দেওয়া, টেন্ডার হাতানোর ক্ষেত্রে কর্তৃপক্ষকে হাতে রাখা, এগুলোকে আমি খুব একটা অন্যায় বলে ভাবি না। আপনাকে আমি আনঅফিশিয়ালি এসব বলছি। কোর্টে বা বয়ানে এসব কথা আমি বলবো না, ডিনাই করে যাব।
তা বাবার বেশি পছন্দ ছিল প্রবালের পন্থা। উনি উইলে করে ব্যবসার ৭৫ ভাগ দিলেন প্রবালকে আর ২৫ ভাগ আমাকে। তবে এত বছর সৎ পথে ব্যবসা চালিয়ে প্রবাল ব্যবসার সেভাবে কোনো শ্রীবৃদ্ধি করতে পারেনি। তখন বাধ্য হয়ে আমার কাছে আসে। আমার নীতিতে ব্যবসা বেশ রমরমিয়ে চলছিল, কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটা আবার একটা সেটব্যাক করে দিল। প্রবাল খুব ভেঙে পড়েছিল। তখন আমি আবার বলি কিভাবে নতুন করে ঘুরে দাঁড়ানো যায়। একটু খটকা থাকলেও ও মেনে নিয়েছিল, যার জন্য আমরা আমাদের উকিল নবারুণ চ্যাটার্জিকে ডেকে ব্যবসার নতুন বিন্যাস করি। এখন ব্যবসার ৭০ ভাগ আমার হাতে আর ৩০ ভাগ ছিল প্রবালের হাতে। এই ব্যাপারটা আবার প্রবীর খুব একটা ভালোভাবে মেনে নেয়নি। প্রতীক ওকে বোঝাতে গেলে ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। প্রবীর হাত তোলে প্রতীকের গায়ে। সেটা নিয়ে প্রতীক তার কাকাকে কিছু বলতে গেলে প্রবাল হয়তো তাকে কিছু কটু কথা শুনিয়েছিল, কিন্তু সেসব সব পরিবারেই হয়। প্রবাল জানত যে একমাত্র প্রলয় ছাড়া ব্যবসা বাঁচবে না, তাই সে আমার সাথে পরে মিটমাট করে নিয়েছিল। ব্যবসার হাল ফিরিয়ে নিতে পারলে আবার আমরা 50-50 করে নিতাম, সেটা আমি প্রবালকে জানিয়েছিলাম। ভাই হয়ে ভাইকে ঠকানোর কোনো দুর্ভিসন্ধি আমার ছিল না। কথাগুলো একসাথে বলে থামলেন প্রলয় ব্যানার্জি। মাধব গড়াই সব শুনে বললেন, ঠিক আছে, তবে আপনারা কেউ আমার অনুমতি ছাড়া শহরের বাইরে যাবেন না। আপনার উকিল ওই নবারুণবাবুর ঠিকানা আর মোবাইল নম্বর দিন। আপনার কারখানার সিকিউরিটি অফিসার আর আপনার অফিস ম্যানেজারের মোবাইল নাম্বারও দিন। আমরা এনকোয়ারি করতে এদের কাছেও যাব। ও শিওর বলে প্রলয় ব্যানার্জি সব ডিটেলস নিজের মোবাইল থেকে দিয়ে দিলেন মাধব গড়াইকে। অফিসার গড়াই সবকিছু গুছিয়ে নিয়ে নিজের টিমকে চলে আসতে বললেন। তার আগেই অবশ্য ফরেনসিক দল বাড়ি নিয়ে তাদের ল্যাবের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরের গোটা দিন মাধব গড়াই তার সহকারী সাব ইন্সপেক্টর সত্য হালদারকে নিয়ে প্রলয় ব্যানার্জির কারখানা, তার অফিস আর তার অফিসের ম্যানেজারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে তাদের জিজ্ঞাসাবাদ করলেন। কারখানার সিকিউরিটি অফিসার রাজীব পিন্টো সাসপেন্ড হয়ে রয়েছেন। ওই ঘটনার পর থেকে তাকে কল করে তার বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করে এলেন তিনি। তারপর অফিসে ফিরে সত্য হালদারকে নির্দেশ দিলেন, সত্যবাবু, আপনি ওই রাঘব মণ্ডল ছেলেটি সম্বন্ধে একটু খোঁজ খবর করুন। ছেলেটা একটা অনাথ আশ্রমের নাম বলেছিল। আমি সেটার নাম আর ঠিকানা একটা কাগজে লিখে দিচ্ছি। আমাদের ফটোগ্রাফার সেদিন সব সাসপেক্টেরই ছবি তুলে এনেছে। আপনি রাঘবের একটা ফটো নিয়ে ওখানে চলে যান। যাই জানতে পারবেন আমাকে এসে বলুন। সত্য হালদার অফিসার গড়াইয়ের কাছ থেকে কাগজ নিয়ে তাকে স্যালুট করে তার অফিস থেকে বেরিয়ে এলেন। পুলিশের ফটোগ্রাফার অমিতের সঙ্গে দেখা করে রাঘবের একটা ফটো নিয়ে তিনি তাই বাইকে চললেন সেই অনাথ আশ্রমের দিকে। মাধব গড়াই যখন অফিসে বসে এই কেসের নানা বিষয় নিয়ে ভাবছেন, তখনই তার মোবাইলটা বেজে উঠল। কল করেছেন ফরেনসিক অফিসার প্রহ্লাদ দত্ত। কলটা রিসিভ করতেই প্রহ্লাদ দত্ত ও পাশ থেকে বললেন, প্রবাল ব্যানার্জির পোস্টমর্টেম শেষ করেছি। অফিসিয়াল রিপোর্ট লিখতে বসবো এবার। আগামীকাল আপনার অফিসে অফিসিয়াল রিপোর্ট পাঠিয়ে দেব, কিন্তু তার আগে ভাবলাম ফাইন্ডিংসগুলো আপনাকে জানিয়ে রাখি, তাহলে আপনার তদন্তে এগোনোর সুবিধে হতে পারে। বেশ তো বলুন, বললেন মাধব গড়াই। প্রহ্লাদ দত্ত আবার বলতে শুরু করলেন, মার্ডার হয়েছে রাত 1টা থেকে 2টোর মধ্যে। মৃত্যুর কারণ ছুরিকাঘাত, তবে মাথায় বাড়ি মারা হয়েছে তার আগে। তবে সেটাও ওই রাত 1টার পরেই, কোনোভাবে তার আগে নয়। আঘাতটা যথেষ্ট জোরালো ছিল, কিন্তু তাতে সেই সময় প্রবাল ব্যানার্জির মৃত্যু হয়নি। দ্বিতীয় আক্রমণটাই প্রাণ নিয়েছে। তবে খুব সম্ভবত প্রবাল ব্যানার্জি আহত অবস্থায় উঠে দাঁড়াচ্ছিলেন, কিছুটা টলমল করছিলেন। ঠিক সেই সময়েই দ্বিতীয় অ্যাটাকটা হয়। সেটা আর তিনি সারভাইভ করতে পারেননি। আর কিছু আবারও জানতে চাইলেন মাধব গড়াই। প্রহ্লাদ দত্ত বললেন, ছুরিটা পাওয়া যায়নি, তবে শরীরের ফরেন পার্টিকেলস বলছে সেটা হোমনাইফ হওয়াই স্বাভাবিক। ধারালো কিন্তু খুব বড় নয়। গৃহস্থালির রান্নাঘরে সবজি কাটার জন্য যে ধরনের ছুরি থাকে সেই ধরনেরই। মাথায় সম্ভবত কোনো ভারী ভোঁতা জিনিস দিয়ে মারা হয়েছিল।
মাথায় আঘাতকারী ব্যক্তি ভিকটিমের সম উচ্চতার, আর ছুরি মারা ব্যক্তি তার চেয়ে বেঁটে, সেটা কনফার্ম। হুম। মাধব গড়াই শব্দটা করতেই ওপাশ থেকে প্রহ্লাদ দত্ত আবার বললেন, আরেকটা কথা, প্রবাল ব্যানার্জির কি কোনো অপারেশন হয়েছিল দাঁতের? মাধব গড়াই বললেন, সেরকম কোনো এভিডেন্স পেয়েছেন নাকি? প্রহ্লাদ দত্ত বললেন, ইয়েস, দাঁতের নিচের পাটির শেষ 3টে দাঁত অপারেট করে নকল দাঁত লাগানো হয়েছিল। 3টে দাঁতের একটা সেট নকল দাঁত। আমি পোস্টমর্টেমের সময় সেগুলো বের করেছি। নকল দাঁতের সেটের নিচে একটা নাম্বার থাকে, তার থেকে বোঝা যায় যে কবে কোথায় অপারেট করে সেই দাঁত লাগানো হয়েছিল। আমি ওই নাম্বার দিয়ে অনলাইনে এনকোয়ারি করে দেখেছি। এই সেট পাঠানো হয়েছিল আজ থেকে 3 বছর আগে এনজেন ডেন্টাল ক্লিনিকে। আমি ওদের ঠিকানা আর ফোন নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আপনি একবার চেক করে নিতে পারেন যে প্রবাল ব্যানার্জির এই অপারেশন কবে হয়েছিল। তাহলে প্রবাল ব্যানার্জির অফিসিয়াল আইডেন্টিটি ভেরিফিকেশনও হয়ে যাবে। আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যাওয়ায় সেটাকে কাউন্টার চেক এভাবে করে নেওয়া যেতে পারে। ওকে, পাঠিয়ে দিন, আমি দেখে নিচ্ছি, বলে কলটা কেটে দিলেন মাধব গড়াই। কয়েক মিনিট পরেই তার মোবাইলে হোয়াটসঅ্যাপে এনজেন ডেন্টাল ক্লিনিকের ডিটেলস এসে গেল। তিনি তার আরেক অফিসার মানব বিশ্বাসকে ডেকে বিষয়টা ভেরিফাই করতে বললেন এবং তার হোয়াটসঅ্যাপে এনজেনের যাবতীয় তথ্য ফরওয়ার্ড করে দিলেন। মানব চলে যাওয়ার পর মাধববাবু আবার কেস ফাইল নিয়ে বসে সবার বয়ানের খুঁটিনাটিগুলো চেক করতে লাগলেন। সত্য হালদার ফিরে এলেন অনেকটা রাতে। এসেই সরাসরি চলে এলেন মাধব গড়াইয়ের কেবিনে। তিনি তখন একটা ডায়েরিতে কেসের বেশ কিছু পয়েন্ট আলাদা করে লিখছিলেন। মাধব গড়াইয়ের তদন্তের এটা একটা সিস্টেম। সত্য হালদার তাকে স্যালুট করে দাঁড়াতেই তিনি বললেন, বলুন সত্যবাবু, কিছু জানতে পারলেন রাঘবের সম্বন্ধে? সত্য হালদার বললেন, রাঘব ওই অনাথ আশ্রমে কয়েক বছর ছিল। তার মা আগেই মারা গিয়েছিলেন। বাবা ছিলেন, বাবার নাম রমেশ মণ্ডল। ওর বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর রাঘব ওই আশ্রমে এসেছিল। বেশ কয়েক বছর সে আশ্রমে ছিল, পরে সেখান থেকে কাজের সন্ধানে বেরিয়ে যায়। এমনিতে ভদ্রবাড়ির সন্তান, তার বাবা নাকি ভালো চাকরিও করতেন, কিন্তু এর বেশি আর কিছু জানতে পারিনি স্যার। তখনই হন্তদন্ত হয়ে এসে ঢুকল মানব বিশ্বাস। সে স্যালুট করে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, এনজেন ডেন্টাল ক্লিনিকে খবর নিয়েছি স্যার, ওই নকল দাঁতের নাম্বারটা তারা ভেরিফাই করেছে। ডাক্তার অসীম পুরকাইতে সার্জারি করেছিলেন, কিন্তু স্যার তাদের রেকর্ড বলছে অপারেশন প্রবাল ব্যানার্জির হয়নি। মানে? প্রায় লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মাধব গড়াই। তাহলে অপারেশন হয়েছিল কার? তার কণ্ঠস্বর বেশ উত্তেজিত। মানব বলল, এনজেন ডেন্টাল ক্লিনিকের রেকর্ড বলছে অপারেশন হয়েছিল প্রবালবাবুর ভাই প্রলয় ব্যানার্জির। চোখ কপালে তুললেন মাধব গড়াই। তারপর মুহূর্তেই সত্য হালদারের দিকে তাকিয়ে বললেন, সত্যবাবু, আপনি ওই রমেশ মণ্ডলের ডিটেলস জোগাড় করার চেষ্টা করুন। আর মানব, তুমি এক্ষুনি ব্যানার্জিদের উকিল নবারুণ চ্যাটার্জিকে কল করো। উনি এখানে আসতে পারলে ভালো, নইলে আমাকেই ওনার কাছে যেতে হবে। এবং এখনই একটা আলোর রেখা দেখতে পাচ্ছি, সেটাকে আবার অন্ধকারে হারিয়ে যেতে দেওয়া চলবে না। সত্যবাবু এবং মানব দুজনেই অফিসার গড়াইকে স্যালুট করে আবার কাজে লেগে পড়লেন। পরদিন একটু বেলার দিকে একেবারে তৈরি হয়েই লোক লস্কর নিয়ে মাধব গড়াই এসে উপস্থিত হলেন ব্যানার্জি ম্যানসনে। পুলিশ দেখে প্রলয়বাবু একটু অবাক হলেন। তিনি প্রবীর আর প্রতীক এসে উপস্থিত হলেন হলো ঘরে। রাঘব দরজা খুলে দিয়ে সকলকে নিয়ে এলেন একতলার বসার হল ঘরে। প্রলয়বাবু তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, কি ব্যাপার অফিসার? তদন্তে কোনো কিছু জানতে পারলেন? মাধববাবু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বললেন, সেই জন্যই তো আশা, অনেক কিছুই জানতে পেরেছি, আর সেসবই জানাতে এসেছি। খুনি আপনাদের মধ্যেই রয়েছে। সবাই চমকে উঠে একে অপরকে দেখে নিলেন। মাধব গড়াই এবারে এগিয়ে এলেন রাঘবের দিকে। তারপর বললেন, তোমাকে এই বাড়িতে কাজে কে নিয়ে এসেছে? রাঘব হাত তুলে প্রলয়বাবুর দিকে ইশারা করে বলল, ইনি। মানে প্রলয় কর্তা? ওনার পরিচিত এক ভদ্রলোকের বাড়িতে কাজ করতাম।
আমার নামধাম পরিচয় শুনে উনি আমাকে এই বাড়িতে কাজ করতে বলেন। আমার আগের মালিক এমনিতেও পাকাপাকিভাবে বিদেশে ওনার মেয়ে জামাইয়ের কাছে চলে যাচ্ছিলেন। তাই আমি এই বাড়িতে কাজ করতে চলে আসি। মাধব গড়াই এবার এগিয়ে এলেন প্রলয় ব্যানার্জির দিকে, তারপর বললেন, রাঘব রমেশ মণ্ডলের ছেলে জানার পরেই তাকে এ বাড়িতে নিয়ে আসা হয়। কারণ এই রমেশ মণ্ডল হলেন সেই রমেশ মণ্ডল যার সঙ্গে বহু বছর আগে প্রবালবাবুর স্ত্রী রাজিতা অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন, আর তারপর দুজনেই নিরুদ্দেশ হয়ে যান। প্রলয় ব্যানার্জি মাথায় হাত দিয়ে বললেন, এসবের সঙ্গে প্রবালের খুনের সম্পর্ক কি? আমি আপনাকে সব কথা খুলে বলেছি, তাই বলে সেই সব কথা বারবার ফিরিয়ে আনার কি দরকার? মাধব গড়াই চোয়াল শক্ত করে বললেন, দরকার আছে, কারণ সবকিছুই সবকিছুর সঙ্গে জড়ানো, আর সবকিছুর জন্যই এই খুন। কি বলেন প্রবালবাবু? আমি কি কিছু ভুল বলেছি? প্রলয়বাবু অবাক হয়ে বললেন, ভুল মানে? আরে প্রবাল তো খুন হয়ে গেছে, আমি প্রলয় ব্যানার্জি, সেটাই তো ভুল করছেন আপনি। মাধব গড়াই অসম্মতিতে ঘাড় নেড়ে বললেন, আমি ঠিকই বলছি, আপনি প্রবাল ব্যানার্জি, আর যিনি খুন হয়েছেন তিনি প্রলয় ব্যানার্জি। বছর 3 আগে এনজেন ডেন্টাল ক্লিনিকে প্রলয় ব্যানার্জি দাঁতের অপারেশন করে 3টে নকল দাঁত নিজের মুখে সেট করিয়েছিলেন। সেই সূত্র ধরে ময়না তদন্ত প্রমাণ করেছে খুন হওয়া ব্যক্তি প্রলয় ব্যানার্জি, আর আপনি যিনি এই মুহূর্তে প্রলয় ব্যানার্জি সেজে দাঁড়িয়ে আছেন তিনি হলেন প্রবাল ব্যানার্জি। মিথ্যে বলে কোনো লাভ নেই। আপনি যে প্রবাল ব্যানার্জি তা প্রমাণ করতে আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। আপনার ম্যানেজার জানিয়েছেন আপনি প্রলয়বাবুর ইমেল আর অ্যাকাউন্ট পাসওয়ার্ড বলতে পারছেন না, বলছেন ভুলে গেছেন। আসলে সেগুলো তো শুধু প্রলয়বাবু জানতেন, আপনি জানতেন না। তাই একজন সাইবার এক্সপার্টকে হায়ার করেছেন সেসব পাসওয়ার্ড পুনরায় রিভাইভ করার জন্য। তাছাড়া আপনাদের উকিল নবারুণবাবু আছেন, তার সাক্ষ্য আরও সহজভাবে আসল সত্যকে প্রমাণ করে দেবে। নকল প্রলয় ওরফে আসল প্রবাল ব্যানার্জি মাথায় হাত রেখে ধপাস করে সোফায় বসে পড়লেন। মাধব গড়াই আবার বললেন, হোক না হোক এই সব কিছুর সঙ্গে 15 বছর আগে নিরুদ্দেশ হওয়া আপনার স্ত্রী আর রমেশবাবুর নিরুদ্দেশ হওয়ার সম্পর্ক আছে। তাই আর ভনিতা না করে সবকিছু স্বীকার করুন, না হলে আমাদের কথা বের করার অন্য পন্থাও আছে, আর সেটা আপনার পক্ষে খুব একটা সুখকর হবে না। প্রবাল ব্যানার্জি চোখ তুলে তাকালেন, তার চোখের কোণায় জল। তারপর তিনি বলতে শুরু করলেন, আমি তো খারাপ হতে চাইনি, খুন করতে চাইনি, আমি তো ভালোভাবে সতভাবে বাঁচতে চেয়েছিলাম, সততার সঙ্গে ব্যবসা করে পরিবার নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তা তো হলো না। একটু থেমে প্রবাল ব্যানার্জি আবার বলতে শুরু করলেন, বাবা মারা যাওয়ার পর ব্যবসার পুরো দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। সৎ পথেই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। প্রলয়ের অসাধু ধান্দাবাজি বাবাও পছন্দ করতেন না, তাই ব্যবসার সিংহভাগের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমাকে। কাজের চাপে পরিবারকে হয়তো সব সময় দিতে পারিনি। তাই বলে রাজিতা আমাদেরই অফিসের একজন কর্মচারীর সাথে অনেকেই আড়ালে বলাবলি করত ওদের সম্পর্ক নিয়ে, আমি পাত্তা দিতাম না। কিন্তু ক্রমে আমার মনেও সন্দেহ দানা বাঁধে। আমি এই বাড়িতেই ওদের দুজনকে হাতে নাতে ধরে ফেলি। ওদেরকে ওই অস্বস্তিকর অবস্থায় দেখে মাথার ঠিক রাখতে পারিনি। প্রথমে রমেশকে আর তারপর রাজিতাকে খুন করে ফেলি। প্রলয়ের স্ত্রী আর আমাদের ছেলেরা সেই সময় বাড়ি ছিল না, কিন্তু প্রলয় সবকিছু দেখে ফেলে। সে আমাকে দুজনের দেহ গায়েব করে দিতে সাহায্য করে। দেহ দুটো টুকরো টুকরো করে কেটে আমাদের পুরনো ফার্ম হাউসের পেছনের জমিতে পুঁতে দিই। কেউ তাদের সন্ধান আর পায়নি। কিন্তু তারপর থেকেই প্রলয় আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। দেহ দুটো টুকরো করে কেটে লুকানো পর্যন্ত সবকিছুর ছবি সে তুলে রাখে। সর্বোপরি সে জানতে দেহ দুটো কোথায় পোঁতা আছে। তাই আমাকে বারবার প্রলয়ের অন্যায্য দাবির কাছে মাথা নত করতে হতো। সে বেশ কিছু বছর পরে রমেশের ছেলেকে খুঁজে বের করে এই বাড়িতে তাকে চাকরের কাজ দিয়ে নিয়ে আসে। রাঘব তার বাবার খুনি কে তা জানত না, কিন্তু প্রলয় আমাকে সবসময় ভয় দেখাতো যে ও সবার সামনে রাঘবের কাছে আমার অপরাধের কথা প্রকাশ করে দেবে। আমি আতঙ্কে থাকতাম। তাও ব্যবসাকে নিজের হাতছাড়া করিনি।
প্রলয় তারপর আমার ব্যবসার আড়ালে নিজের নিষিদ্ধ ড্রাগ পাচারের নোংরা ব্যবসা শুরু করে আমি প্রতিবাদ করলে সে আমাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি আবার মেজাজ হারাই, রাগের মাথায় ওই ড্রাগসের সব প্যাকেট আমি জ্বালিয়ে দিই। তাতে হঠাৎ শর্ট সার্কিট হয়ে আমাদের কারখানাতেও আগুন লেগে যায়। আমার ভুলে আমাদের অনেক টাকার অর্ডার বরবাদ হয়ে যায়। প্রলয়ের ড্রাগসগুলো বাঁচাতে এসেছিল, আমি তাকে বাধা দিলে দুজনের লড়াইতে আমাদের দুইজনেরই হাত জ্বলে যায়। আমাদের কয়েকজন স্টাফ আমাদের উদ্ধার করে, কিন্তু আগুন যে আমিই লাগিয়েছি সেটা কেউ জানত না। প্রলয় এবারে আমাকে পুরো ব্ল্যাকমেল করে ব্যবসার বেশিরভাগটাই নিজের নামে লিখিয়ে নেয়। এছাড়া আমার আর কোনো পথ ছিল না। এত টাকার দেনা সৎভাবে শোধ করা সম্ভব নয়। কিন্তু প্রলয় এতেও থেমে থাকেনি। আমি একদিন হঠাৎ করেই অতর্কিতে শুনে ফেলি যে প্রলয় আর তার ছেলে প্রতীক মিলে পরিকল্পনা করছে আমাকে খুন করার, এবং সেই দায় তারা চাপাতে চায় আমারই ছেলে প্রবীরের ওপর। যেহেতু আমরা বাধ্য হয়ে ব্যবসার বড় অংশ প্রলয়কে ছেড়ে দেওয়া, প্রবীর ভালো মনে মেনে নিতে পারেনি। সে আমার সঙ্গে প্রকাশ্যে ঝগড়া করেছে, এমনকি আমাকে প্রয়োজনে মেরে ফেলারও হুমকি দিয়েছে। সেটাকে কাজে লাগিয়েই আমাকে মারে ফেলার আর প্রবীরকে ফাঁসিয়ে সবকিছু হাতানোর পরিকল্পনা ছিল ওদের। আমি তখনই ঠিক করি আমাদের হাত জ্বলে যাওয়ার ফায়দা তুলব। এমনিতেও আমি হাতের লেখা ন করতে পারি, তাই সিদ্ধান্ত নিই যে প্রলয়কে মেরে আমি প্রলয় সাজব। সেন্ট্র সেই রাতে ওকে নিজের ঘরে ডেকে পাঠাই, আর তারপর ওর মাথায় ভারী মূর্তি দিয়ে আঘাত করে ওকে মেরে আমি মূর্তিটা নিয়ে বেরিয়ে যাই। মূর্তিটা বাড়ির পেছনের দিকের একটা পুকুরে ফেলে দিয়ে ফিরে এসে প্রলয়ের ঘরে ঢুকে যাই। আমাদের রাতের নাইট স্যুট একই রকম ছিল, তাই কেউ কিছু বুঝে উঠতে পারেনি। কিন্তু আমার অতীত যে এভাবে আমাকে ফাঁসিয়ে দেবে, আমার বর্তমান অপরাধের সঙ্গে অতীতের অপরাধও যে এভাবে সামনে উঠে আসবে, তা ভাবতে পারিনি। কথাগুলো বলে মুখ ঢেকে বসে রইলেন প্রবাল ব্যানার্জি। মাধব গড়াই আবার বললেন, শুধু আপনার অপরাধ নয়, অপরাধ আরও আছে, অন্য খুনিও আছে। প্রলয়বাবুকে যিনি ছুরি মেরেছেন তিনি উচ্চতায় তার চেয়ে বেঁটে। এখানে প্রতীকবাবু আর রাঘব তার চেয়ে উচ্চতায় খাটো। রাঘব তার বাবার খুন বা এবাড়ির সঙ্গে তার যোগাযোগের কথা কিছু জানত না, কিন্তু প্রতীকবাবু তো বাবার সঙ্গে পরিকল্পনা করেছিলেন তার কাকাকে খুন করার। তার ওপরে তার রেসের মাঠে অনেক দেনা হয়ে যাওয়ায় তার আরও টাকার দরকার ছিল। কারখানায় আগুন লাগানোর ব্যাপারটা সে জানত, তাই সেটাকে কাজে লাগিয়ে সে কাকাকে ব্ল্যাকমেল করে আরও কিছু টাকা বের করতে গিয়েছিল। কিন্তু প্রবালবাবু আপনি সেই টাকা দিতে অস্বীকার করেন এবং প্রতীককে অপমান করে তাড়িয়ে দেন। তখনই প্রতীক যত শীঘ্র সম্ভব আপনাকে খুনের পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করে। কাকতালীয়ভাবে সেই রাতেই সে আক্রমণ করে তার কাকাকে। রান্নাঘর থেকে ছুরি হাতানো খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু প্রতীক ছুরি নিয়েছিল প্রবীরের ঘর থেকে তাকে ফাঁসানোর জন্য। প্রবীরের ঘরে একটা ফলের বাটি আমরা দেখেছি, যার পাশে ডোমেস্টিক ছুরি রাখার দুটি কভার ছিল। একটিতে ছুরি থাকলেও অন্যটি খালি ছিল। কিন্তু প্রতীক জানত না যে প্রবালবাবু তাদের পরিকল্পনা আগেভাগে জেনে নিজের পরিকল্পনা তৈরি করে ফেলেছেন। পিছন থেকে অতর্কিতে আক্রমণ করে সে প্রবালবাবু ভেবে আসলে প্রলয়বাবুকেই ছুরি মারে। প্রলয়বাবু মাথার আঘাত সামলে নিলেও ছুরির আঘাত সামলাতে পারেননি। তিনি তখন সদ্য জ্ঞান ফিরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, আর তখনই প্রতীক তাকে পিছন থেকে ছুরি মারে। কিন্তু তাড়াহুড়োয় এবং কিছুটা উত্তেজনায় ছুরিটা ঘরে ফেলে যাওয়ার পরিবর্তে সে সেটা সাথে করেই নিয়ে যায়। পরে সে সেটা কোথাও ফেলে দেয়, এদিকে সে জানতেও পারেনি যে সেরাতে সে ভুল করে তার নিজের বাবাকেই খুন করে বসে আছে। পরে হয়তো প্রবালবাবুর কথায় ব্যবহারে তার সন্দেহ হয়েছে, কিন্তু তখন আর কাউকে কিছু বলার উপায় নেই, তাহলে সেই সবার আগে ফাঁসবে। কিন্তু এত করেও সে সুরক্ষা হল না, কারণ অপরাধ কখনো চাপা থাকে না। প্রবালবাবু আর প্রতীকবাবু আপনাদের দুজনকেই খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করছি আমি। বাকি আপনাদের শাস্তি বিধান করবে আদালত। মাধব গড়াইয়ের নির্দেশে অফিসার সত্য হালদার এবং মানব বিশ্বাস এসে গ্রেপ্তার করলেন দুই অপরাধীকে।
হতবাক হয়ে দাঁড়িয়ে রইল প্রবীর আর রাঘব।